নমস্কার। আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে কবিতা গানে আড্ডায়। আমাদের এই ঋতুচ্ছন্দ পেজ থেকে, এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দ থেকে আমরা গত 5ই জুলাই থেকে এই লাইভ অনুষ্ঠানে আসছি প্রতি রবিবার সন্ধ্যায়। আপনারা আমাদের সঙ্গে থাকেন, সেই জন্য আমরা অভূতপূর্ব তার সাড়াও পেয়েছি। আজকে আমরা কবিতা গান এবং আড্ডায় ভরিয়ে রাখার চেষ্টা করব আপনাদের। বিষয়টা আজকে যেহেতু কবিতা গানে সৃজনের রূপরেখা, এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি তার জীবদ্দশায় একবার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তিনি বক্তা হিসেবে গিয়েছিলেন। সেখানে পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একজন, একজন ছিলেন সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, আর একজন ছিলেন অত্যন্ত প্রয়াত শিল্পী, অত্যন্ত দক্ষ অভিনেতা। আপনারা সবাই জানেন তুলসী চক্রবর্তী, যার পরশপাত সত্যজিৎ রায়ের এবং 74.5 বা এরকম বিভিন্ন অসাধারণ তার অভিনয়। সেই তাঁর স্ত্রীকে একটা পুরস্কার দেওয়া হয়েছিল। আর একজন কেউ একজন ছিলেন, আমার এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না। তো সেই সেই প্রসঙ্গে আমাদের মহারাজজি কিছু কথা বলেছিলেন এই সাহিত্য কবিতা নিয়ে। তখন সুনীল বাবু বলেছিলেন যে আমার লেখা, আমার পড়ার পরে, লেখার পরে আমার পড়তে এতটুকু ভালো লাগে না। তখন সেটার মধ্যে আমি একটা অভাব বোধই অনুভব করি। তো সেই থেকে মহারাজজি বললেন যে এই যে একটা বেদন, এই যে একটা অতৃপ্তি, এইখান থেকেই কিন্তু সৃষ্টি শুরু হয়। এবং আমাদের কথায় আছে, বেদ কথাটা যে এসেছে এটাই বেদন থেকে এসেছে। বেদন শব্দ থেকে যে বেদন অনুভূত হয়, তার যে অভিব্যক্তি, সেইটার প্রথম প্রকাশ হলো ঋগ্বেদে। শব্দ প্রধান, গদ্য প্রধান যে ঋগ্বেদ, সেইখান থেকে শুরু হলো আমাদের এই বেদের চর্চা। তা উনি তখন সুনীল গঙ্গোপাধ্যায়কে কবি এবং সাহিত্যিক হিসেবে, তাকে সেই ঋগ্বেদের ঋষি হিসেবে চিহ্নিত করেছিলেন। এই গদ্য প্রধান ঋগ্বেদের পর তারপরে পরবর্তীকালে তার মধ্যে এলো কটা সুর, 3 থেকে 4টি সুর হয়তো এলো, যেটা পরবর্তীকালে আমরা পেয়েছি সেখান থেকে সামবেদ। সামবেদে যে এখন সুরের একটা যুক্ত হলো সেখানে। এই সুরটা যে কোথা থেকে এলো সেটা কিন্তু কিছু বোঝা যায় না। এটাকে যদি বলা হয় যে একটা স্বরের সমষ্টি, বিভিন্ন স্বরের সমষ্টি, সেটা কিন্তু ঠিক কথা নয়। কেননা তাহলে কতগুলো স্বরের মিশ্রণে কিন্তু সুর তৈরি হতো। সুরটা থাকে এর মধ্যে। মহারাজ বলতেন সুর হচ্ছে যেন একটা আলোর মতন। আলোকে যেমন দেখা যায় না, তার প্রকাশটা আছে, ঠিক সেই রকম সুরকেও কিন্তু দেখা যায় না, শোনা যায় না, কিন্তু সুর তার মধ্যে অনুস্যুত থাকে। তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমাকে। তো দ্বিজেন মুখোপাধ্যায়কে তিনি তাই সেই সামবেদের ঋষি হিসেবে যুক্ত করেছিলেন। আমার সেই ঘটনাটা মনে পড়লো। আরো পরবর্তীকালে যখন রূপের প্রকাশটা এলো বা রূপের অভিব্যক্তির প্রয়োজন এলো, তখন এলো অভিনয়, ছবি আঁকা, যেখানে কিন্তু শব্দ বা সুর কিন্তু এই সূক্ষ্ম অনুভূতির জায়গাটা মানুষকে আনন্দ দিচ্ছে না, আরো আরো স্থূল, আরো গ্রস লেভেলে নেমে এসে অভিনয়, সেই অভিনয়টা ঠিক গ্রস বলা উচিত নয়, যে ভাবটা সে যতখানি বাস্তবভাবে প্রকাশ করতে পারে, যে সেটা হয় তত কালজয়ী, সেই শিল্প তত কালজয়ী হয়। আরো পরবর্তীকালে কিছু ব্যবহারিক নিয়মে এলো অথর্ববেদ। তো আজকের আমাদের যত কিছু দুঃখ, আমাদের এখন এই যে কোভিড-19 যে একটা অসম্ভব একটা আমরা ভীতির মধ্যে দিয়ে আমরা চলেছি, একটা মারণ ভাইরাসের একটা ভয়ের মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি, সেইখান থেকে একটা আনন্দ পাওয়ার জন্যে, কেননা নন্দন কথাটা তো এসেছে আনন্দ থেকে, সেই আনন্দটাকে পাওয়ার জন্যে
আমরা এই অনুষ্ঠানগুলো সৃষ্টি করছি বা আপনাদের সামনে আনতে চেষ্টা করছি, তাই জন্য বোধহয় রবীন্দ্রনাথ বলেছিলেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগি লাগি না, তবুও শান্তি তবু অনন্ত, কথাটা হয়তো একটু ভুলে গেলাম, যাই হোক, তবু অনন্ত জাগে। তো এই এই আনন্দ বা অনন্তের পথে নিয়ে যেতে পারেন সেই কবি বা শিল্পী বা সঙ্গীত শিল্পী, যার জন্য হয়তো কবি বলতে আগে কিন্তু আমরা যাকে কবিতা লেখে তাকে বলতাম না, কবি বলতে হচ্ছে তিনি সত্যদ্রষ্টা ছিলেন। সত্যদ্রষ্টা কেন? তিনি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি না তারা কিন্তু তার থেকে একটু বেশি কিছু দেখতে পাচ্ছেন, তাই তারা সেইটা সৃষ্টি করতে পাচ্ছেন। আর যিনি সঙ্গীত শিল্পী তিনি তো সুরের মূর্ছনায় আমাদের সেই জায়গায় পৌঁছে দিতে পারছেন। তো আজকের আসরে আমাদের মধ্যে একজন পেয়েছি, আজকের দিনের খুবই নামী একজন কবি, স্বনামধন্য প্রবাল কুমার বসু, এবং আরেকজন সঙ্গীত শিল্পী, তিনিও যথেষ্ট প্রতিষ্ঠিত একজন সঙ্গীত শিল্পী, মৈত্রেয়ী বণিক চক্রবর্তী। আমি মৈত্রেয়ী এবং প্রবালকে দুজনকেই নমস্কার জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি মৈত্রেয়ীর একটু পরিচয়টা দিয়ে দিই। প্রবালের পরিচয়টা আমার মনে হয় আমার কো হোস্ট যে সঞ্জয় মুখার্জি, প্রফেসর সঞ্জয় মুখার্জি দেবে, কেননা সে হচ্ছে তার ছোটবেলার বন্ধু, তাই জন্য তার পক্ষে এটা দেওয়াটা মনে হয় ভালো হবে। মৈত্রেয়ী বড় হয়ে উঠেছে একটা সাংগীতিক পরিবারের মধ্যে, তার বাবা মা দুজনেই এই সঙ্গীত শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন, ওর বোধহয় প্রথম শিক্ষাও সেখান থেকে। পরবর্তীকালে ও শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছে পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে, কিন্তু মা বাবার মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রতি, সঙ্গীতের প্রতি একটা প্রচুর অনুরাগ ছিল, সেই জন্য মৈত্রেয়ীকে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার জন্য সংঘমিত্রা গুপ্ত প্রতিষ্ঠিত যে শিল্পী তার কাছে নিয়ে যাওয়া হয় এবং তার শিক্ষা তার কাছ থেকে। মৈত্রেয়ী পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে MA এবং MPhil করেছে এবং বর্তমানে ও গবেষণার প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে। তার থেকেও বড় কথা, মৈত্রেয়ী হচ্ছে একজন প্রতিষ্ঠিত শিল্পী, তিনি নামী শিল্পী, রবীন্দ্রসঙ্গীত জগতে তার নাম অনেকেই জানেন। আজকে আমরা মৈত্রেয়ীর হাত ধরে কিছু আনন্দের পরশ পাবো এই আশা রাখলাম। এবার হচ্ছে সঞ্জয়কে বলবো প্রবালকে একটু পরিচয় করে দেওয়ার জন্য। সঞ্জয়। নমস্কার, স্বাগতম। শিলং পাহাড় থেকে সবাইকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। গত 3-4 দিন প্রবল ভারী বর্ষণের পর আজ সন্ধ্যা এখানে শান্ত, এখানে বর্ষণ নেই, এখানে হালকা শীতের আমেজ আছে। এটা হয়তো আপনারা ঠিক কলকাতায় বসে বা দিল্লিতে বসে এটা উপভোগ করতে পারছেন না, এখানে সেই সৌভাগ্যটা আমাদের হচ্ছে। তো সেই বড় পরিমণ্ডলে বসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার কি বলবো, ইংরেজিতে একটা কথা আছে না, ইটস মাই অনার অ্যান্ড ডিলাইট। এটা আমার অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দ যে আমাকে বলা হয়েছে প্রবালকে, আমার বাল্যবন্ধু প্রবালকে কিছুটা পরিচয় করিয়ে দিতে, যদিও পরিচয়ের অপেক্ষা তিনি রাখেন না। প্রবাল কুমার বসু, তার সাথে আমার পরিচয় 1968 সাল থেকে, যখন আমি সেন্ট লরেন্সের ছাত্র হিসেবে ভর্তি হই ক্লাস 1-এ, তারপর থেকে। তো আমাদের পরিচয়ের পরিধি হচ্ছে 52 বছর। তো প্রবাল সদা হাস্যময়, একটা আনন্দ বিতরণ করে যেত। ওর কবি সত্তার প্রকাশ আমি পাই অনেক পরে, অনেক জানতে পারি অনেক পরে। তাই সদা একটা হাস্যময়, একটু আনন্দ করে যেত, একটু মজা করতো, খুনসুটি করতো সবার সাথে। এই আর মুখের হাসিটা অনেকেই বলতে শুনেছি, পশ্চিমবঙ্গে হাসি তো দুজনের, উত্তম কুমার আর প্রবাল কুমার। প্রবাল কারেক্ট মি রং, এটা একটা কথা ছিল ছোটবেলায়, তো যাই না, এটা একটু বলা যাক, গিয়ে আমি কথাটা শুনেছিলাম তাই বললাম। তো পরবর্তীকালে আমার সাথে প্রবালের পরিচয়টা আরো ঘনীভূত হয়, ইন্টেন্স হয় ওর শিল্প কর্মের মধ্যে দিয়ে। শিক্ষার দিক থেকে ও সেন্ট লরেন্স স্কুলে পাস করার পরে তারপরে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেন, ইঞ্জিনিয়ারিং পাস করেন। তো হি ইজ বেসিক্যালি এন ইঞ্জিনিয়ার পোয়েট। দুটো
সত্তার মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য সে তিনি রক্ষা করতে পেরেছেন, মেনটেন করতে পেরেছেন। একদিকে এখনো পর্যন্ত ইজ এ ভেরি সাকসেসফুল কর্পোরেট এক্সিকিউটিভ, দিল্লিতে অত্যন্ত নামী প্রতিষ্ঠানের সাথে জড়িত, সারা পৃথিবীতে সে ঘুরে বেড়ায়, সেখানকার নানা ছবি আমরা দেখতে পাই ফেসবুকে। তো এদিকে শিল্প সাহিত্যের সাথে তার যোগাযোগটা কিন্তু নারীর সংযোগ। আমার সৌভাগ্য হয়েছে প্রবালের প্রয়াত পিতৃদেবের সাথে কিছু সময় কাটানোর, কিছু আনন্দ পাওয়ার তার সান্নিধ্যে। প্রয়াত দেবকুমার বসু ছিলেন অত্যন্ত গভীর একজন সাহিত্য অনুরাগী, শুধু নন, তিনি বহু সাহিত্যিককে, প্রবাল কারেক্ট মি ইফ আই এম রং, বিভিন্নভাবে কিন্তু সাহায্য করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। এবং আজকে বোধহয় গতকাল বোধহয় বিদ্যাসাগরের জন্মদিন ছিল, সেই সূত্রে বলা যায় প্রবালে ফেসবুক থেকে আমি দেখেছি বিদ্যাসাগর গ্রন্থাবলীতে কিন্তু তাঁরই প্রয়াসে বা প্রচেষ্টায় প্রকাশিত হয়েছিল এক সময়। এরকম বহু শিল্পী সাহিত্যিকের সাথে তার গভীর সংযোগ ছিল, যেমন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, কমল কুমার মজুমদার ইত্যাদি। সেই গল্প প্রবাল অনেক ভালো বলতে পারবে আমার থেকে, আমি যেটুকু শুনেছি সেটুকুই বললাম। প্রবালের এতাবৎ 18টি কবিতার বই গ্রন্থ বেরিয়েছে, কবিতার বই। আমার সব বইয়ের নাম এখানে আমার বলার সুযোগ হয়তো নেই। জন্মবীজ বইটির নাম আমি বলবো, গ্রন্থটির নাম বলবো। এটি একটি মহাকাব্যের মতো প্রায়। এছাড়া তার শ্রেষ্ঠ কবিতার একটা সংকলন বেরিয়েছিল প্রবালের দেশ পাবলিকেশন থেকে। বাংলাদেশের একটি প্রকাশনা গৃহ থেকে তার নির্বাচিত কবিতা প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের দরবারে প্রবাল বাঙালির কবিতাকে নিয়ে গেছেন। রূপা বুকস পাবলিকেশন থেকে আমাদের বন্ধু এবং বর্তমানে যাপনচিত্র প্রকাশনার যিনি কর্ণধার বর্ণালী রায়, তার সহযোগিতায় এবং তার ইনিশিয়েটিভে এই সাইন পোস্ট বইটি প্রকাশিত হয়। আমি তখন IIM জোকাতে ছিলাম, আমার মনে আছে। তো বইমেলায় যখন দুজনের সাথে আমার দেখা হয়েছিল, তখন সাইন পোস্টে বেরোচ্ছে। তো সাইন পোস্টটা হচ্ছে গিয়ে দ্য কালেকশন অফ ট্রান্সলেশন অফ বেঙ্গলি পোয়েট্রি সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা উত্তর যুগে বাঙালি কবিতার একটি সংকলন, অনুবাদের সংকলন। এটি একটি ল্যান্ডমার্ক আমি বলতে পারি। আমি সেই বইটি গ্রহণ মানে নিজে কিনেও ছিলাম, আমি আমার কাছে আছেও কলকাতায়। তো সাইন পোস্ট ইজ আ ল্যান্ডমার্ক, কারণ এরকম প্রয়াস আগে বোধহয় তার হয়নি আমার যতদূর জানা আছে, বাঙালি কবিতাকে বাঙালি কবিদের বিশ্বের দরবারে পেশ করা। সাইন পোস্টের সাকসেসের পরে, সাফল্যের পরে প্রবাল কিন্তু একটি আন্তর্জাতিক কবি ব্যক্তিত্ব হয়ে ওঠেন। এবং আমার জানা আছে, বাংলাদেশকে বাদ দিলাম, এছাড়া দুটি বিখ্যাত শিল্পী সম্মেলনে, কবি সম্মেলনে, একবার নিউজিল্যান্ডে এবং একবার জাপানে প্রবাল কিন্তু ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে আমাদের কবিতা পেশ করেছেন। এছাড়া যাপনচিত্র থেকে প্রবালের শুধু কবিতা নয়, তার কাব্য নাটক সংকলনের একটা খুব সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন বই কিন্তু বেরিয়েছে। কাব্য নাটক নিয়ে প্রবালের কিন্তু কন্ট্রিবিউশন ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। তার প্রবন্ধের সংকলন বেরিয়েছে যাপনচিত্র থেকে। সুতরাং তার কবি সত্তার মধ্যে তিনি শুধু আবদ্ধ নন, তিনি প্রাবন্ধিক, তিনি প্রবন্ধকার, তিনি কাব্যনাট্যকার। এছাড়া বিভিন্ন শিল্প মাধ্যমের মধ্যে, যেমন আর্ট, কালচার, পেইন্টিং, তার মধ্যে একটা যোগসূত্র সমন্বয় করার একটা প্রয়াস তার মধ্যে আমরা দেখেছি, এবং সেটা খুব, সে ব্যাপারে উনি খুব সাফল্য অর্জন করেছেন। যারা এই কোভিড টাইমে প্রবালের কিছু লাইভ সেশন দেখেছেন ফেসবুকে, আদারওয়াইজ আমি কিছু দেখেছি, তারা দেখবেন যে বিভিন্ন শিল্পের আঙিনা থেকে দিকপালদের নিয়ে সেই প্রবাল কিন্তু একটা আড্ডার পরিবেশে সবাইকে আমাদের পরিবেশন করেছে। সৃজনশীলতার বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন প্রকাশ, বিভিন্ন রূপ। আর এছাড়া লাস্ট যে কথাটা আমি বলবো, আমার বন্ধু প্রবাল শুধু যেটা হয়তো মানে প্রয়াত শ্রদ্ধেয় পিতৃদেবের কাছ থেকে এইটা বোধহয় পাওয়া, বা তা প্রবাল সুনীলদার খুব ঘনিষ্ঠ ছিলেন, সেটাও আমি জানি। সুনীলদা এবং শক্তিবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তাদের থেকে হয়তো পাওয়া। নতুন প্রজন্মের যারা কবি,
তাদের কাছে কিন্তু প্রবাল একটা বিরাট প্রেরণা এবং আশ্রয়। এটা কিন্তু সবাই করতে পারে, অনেকে ভালো কবিতা লেখেন, কিন্তু নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন কবিতার দিকে সেটা একটা বিরাট কিন্তু মানে ক্রিয়েটিং আ ফিউচার ফর আ টাইম when I am not there. আমাদের ম্যানেজমেন্ট শিক্ষা একজন খুব দিকপাল চিন্তাবিদ ছিলেন, তার কথা অনেকেই জানে না, কিন্তু আমি খুব উচ্চ স্তরে মানে অনেক জায়গায় পিটার ড্রাকার্ডের থেকেও তাকে উন্নত স্থানে দেওয়া হয়। তার নাম হচ্ছে চার্লস হ্যান্ডি। তাকে একবিংশ শতাব্দীর যখন আমরা প্রবেশ করি, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ ইউর ভিশন অফ ম্যানেজমেন্ট ইন দ্য 21st century অর লিডারশিপ ইন দ্য 21st century? তিনি বলেছিলেন এই একবিংশ শতাব্দীর লিডার তারাই হবে যারা দোজ হু উইল বি এবল টু থিঙ্ক বিয়ন্ড দেয়ার ডেমাইস। বিয়ন্ড দেয়ার ডেমাইস ইজ দ্য ওয়ার্ড হি ইউজড। সো আমি যখন থাকবো, ডেমাইসকে আমরা মৃত্যু হিসেবে শুধু দেখবো না, যখন আমি থাকবো না তখন কারা সেই ট্র্যাডিশনটাকে, সেই লিগাসিটাকে বহন করে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে প্রবালে কিন্তু অসাধারণ কন্ট্রিবিউশন আছে। আমি ব্যক্তিগতভাবে বহু ইয়াং কবিকে দেখেছি, তার সান্নিধ্যে এসে প্রেরণা পাচ্ছে। কলেজ স্ট্রিটে বিশেষ যাপন চিত্রে বোধহয় অফিস, যত আমার মনে পড়ছে, সেখানে মাঝে মাঝে প্রবাল যখন কলকাতায় আসতো দিল্লি থেকে, এর আগে আমাদের কোভিডের লকডাউনের আগে, তখন কিন্তু মাঝে মাঝে শনি রোববার সেখানে মিট করা হতো এবং সেখানে কবিদের প্রেরণা দিত। এছাড়া ব্যক্তিগতভাবে তো আছেনই। সো হি অলসো ইনস্ট্রুমেন্টাল ইন টেকিং দ্য মুভমেন্ট ফরওয়ার্ড and inspiring the new generations for tomorrow. আমি অনেকটাই বলে ফেললাম প্রবাল, আমি ঠিক বললাম কিনা জানি না, নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো এবার নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আসলে সঞ্জয় একটু বেশি আবেগপূর্ণ হয়ে বলে ফেললো আমার সম্পর্কে, অতটা ঠিক আমি এখনো নই। আমি সামান্য কবিতা লেখার চেষ্টা করি এবং যে তরুণ প্রজন্ম যারা লেখালেখি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যাপন চিত্র বলে একটি পত্রিকা এবং একটি প্রকাশনা সংস্থা তাদের সূত্র ধরে। আজকের অনুষ্ঠানে সরাসরি আসা যাক। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গানে, কথায়, কবিতায় সৃজনের রূপরেখা। তো আমার সঙ্গে যখন কাবেরীর কথা হয়েছিল এবং সঞ্জয়েরও কথা হয়েছিল, আমি খুব ফর্মাল বিষয়টা রাখতে চাইনি। সেই মতো মৈত্রীর সঙ্গে যখন আলাপ হলো, মৈত্রীও আমার সঙ্গে সম্মত হলেন যে বিষয়টা ফর্মাল না রাখাই বাঞ্ছনীয়। এক্ষেত্রে আমার আর মৈত্রীর একত্রে উপস্থাপনা করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা আগে বছর দুয়েক আগে আমরা একত্রে একটা অনুষ্ঠান করেছিলাম সম্পর্ক নাম দিয়ে। সেখানে আমরা চেষ্টা করেছিলাম রবীন্দ্রনাথের গানের সঙ্গে এখনকার কবিতার কতটা সাযুজ্য সেইটা খোঁজা। তো আমাদের একটা মোটামুটি ধরনের একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছিল। তো গান আর কবিতার সেতুবন্ধন কিছু মানে মধ্যে মধ্যে কিছু টেক্সট ছিল যেটা গান আর কবিতার সেতুবন্ধন করছিল। তো এর মধ্যে দিয়ে আমরা প্রয়াসে দেখছিলাম যে রবীন্দ্রনাথের গান, যার অনেকটাই আসলে প্রথমে লেখা হয়েছিল কবিতা এবং পরে গান হয়েছে। আমরা যদি একটা তথ্যে আসি সামান্য, যারা শুনছেন তাদের বোঝানোর জন্য, 1910 থেকে 1914 এই 4 বছর মনে রাখতে হবে। এই 4 বছর রবীন্দ্রনাথের জীবনে এবং আমাদের বাঙালির জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়। 1913-তে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাচ্ছেন। সুতরাং 10-11 থেকে তিনি যা লিখছেন সেইগুলো মোটামুটি ভাবে বিশ্বের দরবারে নজরে পড়তে শুরু করেছে। এই সময় উনি 3টি কবিতার বই লেখেন। একটি হচ্ছে গীতাঞ্জলি, একটি হচ্ছে গীতিমাল্য, একটি হচ্ছে গীতালি। আমরা যদি একদম পরিসংখ্যানে চলে যাই, আমরা দেখব
গীতাঞ্জলিতে 157টা কবিতা আছে। এই 157টা কবিতার মধ্যে 89টা কবিতা পরে গান হয়েছে। গীতিমাল্যে 110টা কবিতা আছে। এই 110টা কবিতার মধ্যে 92টা গান হয়েছে। গীতালিতে 119টা কবিতা আছে, 119টা কবিতা থেকে 77টা গান হয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ কোথাও অনুভব করছিলেন বা বুঝতে পারছিলেন যে কথাটা কবিতায় তিনি বলতে পারছেন না, সেই কথাটা হয়তো গানে তিনি আরো বিশেষভাবে বলতে পারছেন। আমরা একটা কথাকে বিশ্বাস করি, আমরা সাধারণভাবে কবিতাকে ফাইনেস্ট ফর্ম অফ আর্ট বলে ধরি। অর্থাৎ আমরা যখন খুব ভালো কিছু দেখি, একটা ভালো সিনেমা দেখলাম, একটা ভালো নাটক দেখলাম বা একটা ভালো দৃশ্য দেখলাম, আমরা নিজেরাই বলে উঠি, দেখেছো এটা জিনিসটা কি সুন্দর, একদম কবিতার মতো। সুতরাং কবিতা হচ্ছে এপিটম অফ আর্ট ফর্ম রিপ্রেজেন্টেড। কিন্তু সেই কবিতাকেও ছাড়িয়ে যায় গান। কবিতা যেখানে শেষ হয়, যার পরে কবিতার মাধ্যমে আর বলার কথাটা এক্সপ্রেস করা যায় না, গানের শুরু কিন্তু সেইখান থেকে। এই কথাটা, এই বিষয়টা রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন বলেই তিনি একটা সময়ের পরে তিনি তার বহু লেখাকে পরবর্তীকালে সুর দিয়ে গানে পর্যবসিত করেছেন। এমনকি আমরা দেখব রবীন্দ্রনাথের নাটকেও বহু কারণে, বহুভাবে, আমি অল্প অল্প কিছু সময় থাকলে বলার চেষ্টা করব, বহু কারণে বহুভাবে রবীন্দ্রনাথের নাটকেও তিনি গান নিয়ে এসেছেন নাটকেরই প্রয়োজনে, এবং গানটা এনেছেন, গানটা অ্যাজ এ পার্ট অফ দ্য নাটক, মানে গানটা আলাদা নয়, আলাদা সঙ্গীত হিসেবে আসেনি, গানটা নাটকেরই একটা অংশ হিসাবে এসেছে। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা কবিতা বা গানে চলে যাবার আগে, কেন কবিতাটাও, মানে কবিতাকেও ছাড়িয়ে যায় গান, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা বহুদিন ধরে, আমরা যখন ছোট, মানে কলেজ টলেজে পড়ি, আমি কিছু কিছু লেখায় দেখতে পাচ্ছিলাম সুনীলদা বলছিলেন যে ওনার খুব ইচ্ছে, রবীন্দ্রনাথের বহু কবিতা এখন আর সেরকম রেলেভেন্স নেই, ওনার খুব ইচ্ছে একটা রবীন্দ্রনাথের কবিতা থেকে 100টা কবিতা বেছে নিয়ে একটা সংকলন করা, যার একটা রেলেভেন্স আছে বা একটা তাৎপর্য এই সময়ও আছে। তো এইটা যে সময়ের কথা বলছি, তখনও রবীন্দ্রনাথের কপিরাইট উঠে যায়নি। আমরা জানি রবীন্দ্রনাথের কপিরাইট, ভারতীয় কপিরাইট বিধি অনুযায়ী 50 বছর মৃত্যুর পর থাকে, 91তে উঠে যাওয়ার কথা, কিন্তু সেই সময় নরসিংহ রাও ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং রবীন্দ্রনাথ বলেই, এবং রবীন্দ্রনাথের বিশ্বভারতী এবং অডিশন বোর্ড থেকে নানা রকম অবজেকশন বা অন্য রকম রিকোয়েস্ট ওঠার দরুন উনি আরো 10 বছর বাড়িয়ে দেন, এবং 2001 সাল অব্দি রবীন্দ্রনাথের কপিরাইট এক্সটেন্ডেড হয়। ফলে সুনীলদার যে ভাবনাটা ছিল, উনি 2001 সালে কপিরাইট থাকার দরুন করে উঠতে পারেননি, কিন্তু কপিরাইট উঠে যাবার পরে উনি 2006 বা 7 সালে, এক বছর এদিক ওদিক হতে পারে, উনি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা বলে একটা সংকলন সম্পাদনা করেন, এবং সেখানে রবীন্দ্রনাথের 144 খানা কবিতা রাখা হয়। ওনার ইচ্ছে ছিল 100 খানা রাখার, কিন্তু 100টা রাখতে উনি বাছতে গিয়ে 144টা কবিতা বেছেছিলেন। বইটা পাওয়া যায় এখনো, এবং 144টার মধ্যে প্রায় 1/3, মানে অলমোস্ট 45টা কবিতা ছিল গান। এই প্রসঙ্গে আমি আরেকটা সূত্র টানবো, 2003 সালে যাপনচিত্র পত্রিকার তরফ থেকে একটা সংখ্যা প্রকাশ করা হয়, সেটাও সুনীলদার অধিনায়কত্বে, সুনীলদাকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, যে রবীন্দ্রনাথের গান, মনে রাখতে হবে 2003 সাল, অর্থাৎ 2001 সালে রবীন্দ্রনাথের কপিরাইট উঠে গেছে, প্রায় সঙ্গে সঙ্গে 2 বছর পরে এই পত্রিকাটা বেরোচ্ছে, তখন এই কাজটা করা হচ্ছে। আমরা 25 জন
গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা ছিল আমরা বলছি। গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আমরা চিঠি লিখেছিলাম, প্রত্যেকটা চিঠিতে সই করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, যে তাদের অনুরোধ করা হয়েছিল যে তারা রবীন্দ্রনাথের কবিতা 15টা কবিতা তারা নির্বাচন করুক, যে কবিতাগুলো তাদের কাছে মনে হবে এখনো সমসাময়িক বা এখনো রেলেভেন্স আছে। তো এরকম চিঠি গিয়েছিল যেমন অলোক রঞ্জন দাশগুপ্তর কাছে, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত, শিল্পী যোগেন চৌধুরী, রবীন্দ্র বিশেষজ্ঞ অরুণ কুমার বসু, মানে ভাস্কর বসু নামে যিনি পরিচিত ছিলেন, খ্যাত ছিলেন। তেমনি আবার পরবর্তী প্রজন্মের কবি রণজিৎ দাস বা আরো জুনিয়র কবি, এদের অনেককেই, বা নাট্য চর্চা করে এমন অনেককেই কাছেই এই অনুরোধ, যেমন কৌশিক সেনকেও বলা হয়েছিল, এবং তারা সাড়া দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম যে যে রেসপন্স গুলো এসেছিল তার থেকে আমরা কমন যেগুলো সেইগুলো নিয়ে একটা তালিকা করেছিলাম 15টা, তার একটা ভূমিকা লিখেছিলেন সুনীলদা। দেখা গিয়েছিল যে সবাই রবীন্দ্রনাথের সমসাময়িক যে কবিতার এখনো তাৎপর্য রয়েছে এরকম কবিতা বাঁচতে গিয়ে সকলেই অলমোস্ট 50% গানের লাইন বেঁচেছিল। যদিও রবীন্দ্রনাথের গান অনেক গানই আগে কবিতা হিসেবে লেখা হয়েছে, যেটা আমি বললাম একটু আগে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে গান আমাদের জীবনে, রবীন্দ্রনাথের গান বিশেষ করে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ, এবং রবীন্দ্রনাথের কবিতা আসলে গান হয়েই আমাদের কাছে বেশি ধরা দিয়েছে, বা কবিতার গুরুত্ব সেটাতে সুরারোপিত হয়েই আমাদের কাছে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, যে কারণে শুধু কবিতা বাঁচতে গিয়ে লোকে কেউই, এমনকি সুনীলদাও, গানকে বাদ দিয়ে যেতে পারেনি। তো আমি আর মৈত্রেয়ী প্রয়াস নিয়েছিলাম এই গান, কোথায় গান আর কবিতা আমরা গিয়ে মিশতে পারি, বা কোথায় কোথায় এর একটা সাযুজ্য। আমাদের মনে হয়েছিল রবীন্দ্রনাথের গানের কথা, আমাদের ভাষা পাল্টে গেছে, ভাষা তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, কিন্তু যে দর্শন, সেই দর্শন থেকে আমাদের এখনকার কবিতা খুব একটা বাইরে যে বেরিয়ে এসছে তা নয়। আমাদের দেখার দৃষ্টিভঙ্গি হয়তো পাল্টেছে, একটু উপস্থাপনা পাল্টেছে, কিন্তু দর্শনটা একই রয়ে গেছে। তো আমরা আমরা আমাদের সেটাই অন্বেষণ ছিল যে কিভাবে রবীন্দ্রনাথের গান ভিন্ন তাৎপর্যে যুক্ত হয় এই সময়ের লেখা কবিতার সঙ্গে। রবীন্দ্রনাথের গান তো একই সঙ্গে কবিতা ও গান। রবীন্দ্রনাথের বেশ কিছু গান, যেটা বললাম, কবিতা হিসেবেই স্থান পেয়েছে তার কাব্যগ্রন্থে, কখনো সুরারোপিত হয়েছে অনেক পরে। এই এত বছর পেরিয়ে আমরা এখনো, আমি মৈত্রেয়ীকে অনুরোধ করব, আমরা এখনো একবার দুবার খুঁজে দেখি যে কিভাবে সেই গান, সেই কবিতা গানে গিয়েছে। তো আমি একটা দুটো কবিতা পড়ব, এবং সেই কবিতা সঙ্গে রবীন্দ্রনাথের গান মৈত্রেয়ী গাইবে। আমরা বোঝার চেষ্টা করব যে কোথায় সেই গানের সঙ্গে, কবিতার সঙ্গে গানের সাযুজ্য। এরপরে মৈত্রেয়ী আমারও লেখা মানে কবিতা গান সুরারোপিত করেছে ও গাইবে, এবং আমরা বোঝার চেষ্টা করব কবিতাকে কিভাবে ছাড়িয়ে যাচ্ছে গান। তো প্রথমে আমার একটা কবিতা দিয়ে শুরু করি, মৈত্রেয়ী। হ্যাঁ। আমাকে দাও প্রেম, আমাকে দাও প্রেম, আমি অন্ধ হয়ে যাই, বাড়িয়েছি দুই হাত, একে আকন্দের আঠা, অন্য মুঠি উৎক্ষিপ্ত কাঁপছে করতল, বিরহ তাই খাচ্ছে চেটে, হাতের তালু নীল, আমাকে দাও প্রেম, আমি দৃষ্টিহীন হই। আমার পশ্চাতে রাত গহীন, আমার সম্মুখে দিন নেই, আমার প্রান্তর সীমাহীন, এখানে রোদ্দুর ম্রিয়মান, আমার আকাশের রং নীল, বিরহ বিষোদ্গার করে, আমার স্বপ্নেরা শুধু প্রিয় এবং সুন্দর ও দ্যুতিময়, আমার শরীর জুড়ে পাপ, আমাকে সুন্দর করে তোলো, আমি অন্ধ হয়ে যাই, আমায় হরিয়ে দাও প্রেমে। প্রবালদার এই কবিতাটার সঙ্গে আমার মনে হয়েছে যে একটু মিউট করে দিলে সবাই ভালো হয়।
ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হলো যে রবীন্দ্রনাথের পূজার একটি গান খুব মনে হলো, যেখানে প্রেম পূজা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি গানটার একদম শেষ যে স্তবক অর্থাৎ আভোগ থেকে আমি গানটি করছি। আমাকে ভরিয়ে দাও প্রেমে, প্রবালদা বললেন তার কবিতাতে। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাকনে, আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাকনে, শুদ্ধ ধারে আপনারে তুমি আরো 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 করুণার মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো, আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা, আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছোটায় বাধা টোটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাকনে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। অনবদ্য নির্বাচন হয়েছে মৈত্রী। গানটা সত্যিকারের একদম কবিতার সঙ্গে ভীষণ ভাবে কম্প্যাটেবল। আমার মনে হলো যে এটি পূজা পর্যায়ের গান, কিন্তু মানে কিভাবে মিলে গেল যে প্রেমের এই সময়ের লেখা একটি প্রেমের কবিতা রবীন্দ্রনাথের গানের সঙ্গে কিভাবে কোথায় একটা সংযোগ স্থাপন করে রবীন্দ্রনাথের একটি পূজা পর্যায়ের গান। এই দুটো লেখার মধ্যে মানে রবীন্দ্রনাথের এই গান এবং যে কবিতাটা পড়লাম, এই দুটো লেখার মধ্যে ব্যবধান প্রায় 70 বছরের। কিন্তু এই 70 বছরের ব্যবধানে প্রকাশভঙ্গি তো পাল্টাবে, কিন্তু বিষয়টা এই যে আমাকে দাও প্রেম, এটাও তুমি পূজা পর্যায়ে বলেও তুমি কিন্তু ধরতে পারো। এখানে কোনো মানে তুমি পূজা মানে প্রেম পর্যায়ে না ধরে এটাকে পূজা পর্যায়ে বলেও তুমি ভাবতে পারো আর। কিন্তু দুজনেই মানে দুটো, এবং আমি যখন লিখছি, আমার একটা খুব অল্প বয়সে লেখা কবিতা, আমি যখন লিখছি আমাকে কিন্তু কোনোভাবে রবীন্দ্রনাথ প্রভাবিত করেননি। আমি একজন 20 বা 21 বছর বয়সে লেখা, আমি সেই বয়সে আমার ভাবনা, আমার
এক্সপ্রেশন ফিলিংটা এক্সপ্রেস করছি সেখানে রবীন্দ্রনাথ নেই, কারণ রবীন্দ্রনাথ আমার জীবনে মানে যেভাবে রবীন্দ্রনাথ একজনকে গ্রাস করে সেই গ্রাসটা রবীন্দ্রনাথ আমাকে করেছে আরো পরে, যখন আমি রবীন্দ্রনাথকে গ্রহণ করতে শিখেছি। আমি যখন এই কবিতাটা লিখছি তখন রবীন্দ্রনাথকে গ্রহণ করার উপযুক্ত হয়ে উঠিনি আমি। কিন্তু আমি আজ এতদিন পরে, যখন অনেক বছর পরে যখন এই কবিতাটা পড়তে গেছি, তখন আমার মনে হয়েছে এই কবিতাটা এবং গানটা, আমার মনে আছে আমরা সম্পর্ক অনুষ্ঠানটা যখন আইসিসিআর এ করেছিলাম, মনে আছে মৈত্রী, এই কবিতাটার সঙ্গে এই গানটা আমরা বেছেছিলাম। আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, দুটোর একদম, উপস্থাপনা একদম। একই জায়গায়। আমরা আরেকটা কবিতায় আসি, একদম। যারা কোথায়? দূরে আছে। হ্যাঁ, একদম। বলো বলো, তুমি কিছু বলছিলে। যারা দূরে আছে, হ্যাঁ। না, আমি বলছি না, আপনি বলুন। যারা দূরে আছে, যাকে তুমি বাইরে খোঁজো, অন্তরে সে থেকেছে যে স্থির। যাকে তুমি ভুল ভাবো, যাকে তুমি ভেবেছ বধির। যাকে তুমি প্রজ্ঞা ভাবো, যাকে ভাবো দূর সম্পর্কীয়। যাকে ভাবো প্রক্ষালন, সে আসলে সমাদরণীয়। তার জন্য চঞ্চলতা, কেন এই অস্থির প্রয়াস? উপেক্ষা ভেবেছ যাকে, সেই স্পর্শে জাগে জলোচ্ছ্বাস। সে স্পর্শ অসহনীয়, সে স্পর্শ মৃত্যুর অধিক। যাকে তুমি বাইরে খোঁজো, সে আসলে সম্পর্ক রহিত। আমি একটু গানটা গেয়ে দিই আগে, তারপরে বলবো। আচ্ছা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কে। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেখো, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কে। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তারে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে আমি তাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেখো, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধু এলো না কেহ। হ্যাঁ, তুমি বলো, কি বলবে বলছিলে তুমি? মানে আমার হ্যাঁ আমার এই হ্যাঁ, প্রবালদা যে মৈত্রেয়ী। কবিতাটা পড়লেন, যাকে তুমি বাইরে খোঁজো, অন্তরে সে থেকেছে যে স্থির।
মানে আমার এই কবিতাটার সঙ্গে এই গানটা খুব রেলিভেন্ট মনে হলো, যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ কেহ, সে তো এলো না, সে তো এলো না, এই প্রাণ ও মনোদেহ, সপিলাম আমি প্রাণ ও মনোদেহ। তা আমার মনে হলো যে কবিতার সঙ্গে এই গানটা, রবীন্দ্রনাথের এই গান, মায়ের খালার গান, এটা খুব রেলিভেন্ট লাগলো কোনো একটা জায়গা থেকে, যে তার যে নিগুড় অর্থটা কোথাও একটা মিলে গেল। আচ্ছা, আমি একটু মৈত্রেয়ীকে একটা আচ্ছা, কথা আমরা- বলি। হ্যাঁ, মৈত্রেয়ী, তুমি গানের সময় যদি তোমার কানের ওই ইয়ারপডটা বাদ দাও, তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? তোমার গানের সময় সাউন্ডটা কিন্তু একটু কম আসছে, অনেকে এখানে নোটিস ও। করছে। হ্যাঁ, তাই তোমার অসুবিধে না হয়। হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। ইয়ারফোনটা বাদ দিয়ে যদি তুমি ডিরেক্ট হ্যাঁ। করো না, তোমার কথা অনেক পরিষ্কার আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ইয়ারফোন বাদ দিয়ে তো আরো আরো যদি মানে আমার মনে হচ্ছে আরো খারাপ হতে পারে আওয়াজ। ওকে, আচ্ছা আমরা দেখি পরেরটা আমরা হ্যাঁ try হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে। আর 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 আমি কাবেরীকে একটা কথা তুমি বলবো, ইয়ারফোনটা বাদ দিয়ে সাউন্ড চেষ্টা চলছে, করো। একটু ইকো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমি আইসিসিআর এই অনুষ্ঠানটা, হ্যাঁ, এবার বোধহয় ঠিক হয়েছে। হ্যাঁ, আইসিসিআর প্রবাল এবং মৈত্রের এই অনুষ্ঠানটা দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। কবিতা এবং গানের মধ্যে যে এত একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, সেটা কিন্তু সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেছিল। তাই আমি ওদের কাছে আমি অনুরোধ জানিয়েছিলাম যে এই অংশটা একটু অন্ত হলেও দর্শকদের কাছে ছুঁয়ে যাওয়ার জন্য। তো সেটা ওনারা কথা রেখেছেন, তার জন্য আমরা অনেক ধন্যবাদ। প্রবাল, এর পরে আমরা কোনটায় যাব? তোমরা এগিয়ে চলো। হ্যাঁ, মানে এর পরে যে বক্তব্যটা থাকে সেটা হচ্ছে যে সমস্ত সঞ্চয় হারিয়েও শেষে যে সম্বল যা অবিচ্ছিন্ন থেকে যায়, স্মৃতি, এই স্মৃতি সঞ্চয় করতে করতেই তো উৎসারিত আলোর খোঁজে উদ্দীপ্ত হওয়া। কিন্তু কি থাকে সেই স্মৃতিতে? প্রতিনিয়ত হারিয়ে ফেলা এক দুর্মর যাত্রাপথে পুনর্বিচরণ, যা এই সুদীর্ঘ সময় অতিক্রম করে যেন পুনর্মিলনের প্রাপ্তিতে হয়ে ওঠে পূর্ণ। এই সময় এসে স্মৃতি কোনো বৃত্তে অন্তর্বর্তী নয়, পরিবর্তে অনেক বেশি প্রশ্নসূচক। কি পেয়েছির চেয়েও জরুরি হয়ে ওঠে কি পেতে চেয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতেই একটা কবিতার সূত্র ধরে আমরা পৌঁছতে চেষ্টা করব গানে। কবিতাটার নাম বিবাহ বার্ষিকী। কাল আমাদের বিবাহ বার্ষিকী, আজ আমাদের বিবাহ বিচ্ছেদের আগের দিন। অথচ দুটো দিনের কোনোটার জন্যই আমরা নির্দিষ্ট রাখিনি উৎসব। ঈষৎ পুরনো হয়ে যাওয়া ঘ্যান ঘ্যানে বিবাহ বার্ষিকী নিয়ম মাফিক তোমার নিশ্চয়ই এখন আর ভালো লাগে না। তারিখটা আলাদাভাবে মনে করার মতো সস্তা মূল্যবোধ আমিও ছেড়ে এসেছি কিছুদিন। এখন শীতকাল, বিবাহ বার্ষিকীর আগের রাতে চলো একটু বেরিয়ে আসি, শেষবারের মতো পাশাপাশি হাঁটি। ভিতরে একটা চাপা উত্তেজনা হচ্ছে। আজ আমাদের বিবাহ বিচ্ছেদের আগের দিন, পাশাপাশি হাঁটতে হাঁটতে তুমি হোঁচট খেলে আমি শেষবারের মতন ধরে ফেলতে পারি। তুমি কিছুটা সতর্ক হয়ে হাত ছাড়িয়ে নিলে, সন্ত্রস্ত। তুমি জানো অনাকাঙ্ক্ষিতের মতন এসে পড়া কালই আমাদের শেষ বিবাহ বার্ষিকী, যার আর কোনো মানেই হয় না। তার চেয়ে এসো আজ সারা রাত আমরা বিবাহ বিচ্ছেদের আগের দিন বিশ্বাসের কথা বলি, বাতিল করে দিই সমস্ত ষড়যন্ত্র। আসলে এরই মধ্যে তবু কোনো দিন
গোপন আছে নিশ্চিত আমাদের। দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। নিকুঞ্জে দক্ষিণাবায়ে করেছে হায় হায়, নিকুঞ্জে দক্ষিণাবায়ে করেছে হায় হায়, লতা পাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। দুজনে রাখি ভারে গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর হলো না দেখা, জগতে দোহে একা। আর হলো না দেখা, জগতে দোহে একা। চিরদিন ছাড়া ছাড়ি, চিরদিন ছাড়া ছাড়ি, যমুনা তীরে মধু যামিনী রে, দুজনে দেখা হলো। মধু যামিনী রে, কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। আমি মৈত্রেয়ীকে আরেকবার হ্যাঁ। বলবো, তোমার মাইক, তোমার হেডফোনটার না দুটো নয় কানে নাও, কেন তোমার মাইকটা মুখের কাছে আসছে না, ওই জন্য সাউন্ডটার প্রবলেম আসছে। হ্যাঁ, এইবার হতে পারে ঠিক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবারে ঠিক হয়েছে, প্রবালের কারণ কাছে, তোমার গলা ব্রেক করে যাচ্ছিল ওইটার জন্য। ও হ্যাঁ আচ্ছা, প্রবালের ওই কাছে ওই জন্য হয় তুমি হেডফোনটা খুলে নেবে, না হলে হেডফোনে দুটো লাগিয়ে করবে। হ্যাঁ আচ্ছা, আমি প্রবালের কাছে দুটো রিকোয়েস্ট এসছে, তোমাদের নিয়ম মাফিক হ্যাঁ বলো তোমরা। তার মধ্যে একটা হচ্ছে নীলপরীদের জন্য শুনতে চান একজন, আর তোমার মুখ থেকে, আর আরেকজন রবীন্দ্রনাথের কোনো কবিতা শুনতে চান। নীলপরীদের জন্যটা কে শুনতে চাইছো? নীলপরীদের জন্য
নীলপরীদের জন্যটা কে শুনতে চাইছেন? শ্যামলী রায়, শ্যামলী রায় শুনতে চাইছেন নীলপরীদের জন্য। আচ্ছা, হুম, আসলে আমরা যেভাবে এটা সাজিয়েছিলাম, মূলত আমরা কবিতা গান মানে কোথা থেকে কবিতা কিভাবে গান সেটাই কথা বলবো। আর রবীন্দ্রনাথের কবিতা শুনতে চাইছেন কে? আচ্ছা, আমি তোমাকে সেটা একটু জেনে দেখে বলছি। তোমরা আগে নিজের মতো এগিয়ে যাও, তারপর আমরা এটা নিয়ে আসবো। হ্যাঁ, আসলে এর পরে আমাদের যেটা ভাবা আছে সেটা হচ্ছে যে এইটার পরে আমরা যখন আমি এবং মৈত্রী যখন কবিতা এবং গান নিয়ে আলোচনা করি বা করছিলাম, সেই সময় মানে মৈত্রীর মনে হয় যে আমার কিছু কবিতা সুরারোপিত হতে পারে এবং সেই অনুযায়ী ও কিছু সুরারোপিত করে আমার কিছু কবিতা। কিন্তু মজা হচ্ছে যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে গান কবিতাকে ছাড়িয়ে যায়, কোথায় ছাড়িয়ে যায়, কিভাবে ছাড়িয়ে যায়, এটা এটা শুধু মানে এটা একটা তথ্য নয়, এটা রবীন্দ্রনাথ নিজেও মনে করতেন। এবং আমরা যদি দেখি মানে রবীন্দ্রনাথের জীবনী দেখি, রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন প্রথম যখন গীতবিতান বেরোয় 1931 সালে, গীতবিতানকে সাজানো হয়েছিল গ্রন্থ অনুযায়ী। অর্থাৎ যে গ্রন্থ যখন বেরিয়েছে সেই গ্রন্থের যে গান, সেই গ্রন্থ অনুসারে গীতবিতানকে সাজানো হয়েছিল। কিন্তু ওনার মনে হয়েছিল যে এই সাজানোটা ঠিক নয়। উনি বেঁচে থাকতে থাকতেই খুব সম্ভবত 1938-39 সালে গীতবিতানের যে দ্বিতীয় সংস্করণ বেরোয়, যেতে বাংলা সাল লেখা রয়েছে 1345-1346 সালে, সেইখানে গীতবিতানকে উনি বিষয় অনুসারে সাজান এবং যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো উনি বার করে দেন। তৃতীয় খণ্ডটা পরে বেরোয়, কিন্তু প্রথমে দুটি খণ্ডে উনি পুরো গীতবিতানটাকে ধরেন এবং ওর বারবার মনে হচ্ছে উনি বারবার, আমরা যদি রবীন্দ্র জীবনী দেখি, বারবার ওনার যত বয়সে পরিণত হচ্ছে উনি তত বেশি গানে চলে যাচ্ছেন। এমনকি আমরা যদি ওর নাটকের একটা ধারা দেখি মোটামুটি ভাবে, যে উনি শারদোৎসব যখন উনি লিখছেন নাটকটি, শারদোৎসব নাটকটা খুব সম্ভবত লেখা হয়েছিল, যদি আমার মনে পড়ছে না, শারদোৎসব নাটকে উনি, আমরা দেখছি ওনার নাটকের মধ্যে রয়েছে 11টা গান। সেই শারদোৎসব যখন পরে উনি সংক্ষিপ্তকরণ করেছেন নাটকের প্রযোজনার জন্য বলে, ঋণ শোধ বলে নাটকটা, একই নাটকটা লিখছেন ঋণ শোধ বলে, সেখানে তার গান 3টে বেড়ে যাচ্ছে, 14টা গান হয়ে যাচ্ছে যখন তিনি ঋণ শোধ লিখছেন। এবং ওটা যখন তিনি অভিনয় করছেন তখন অভিনয়ের সময় উনি 17টা গান লিখছেন, ওখানে গাওয়া হচ্ছে আর কি শারদোৎসবে। সিমিলারলি আমরা যখন রাজা নাটকটা দেখবো, রাজা নাটকে 26টা গান রয়েছে, কিন্তু ওটা যখন তিনি পরে অরূপ রতনে পরিবর্তিত করছেন অভিনয়ের সময়, তখন 39টা গান ওই অরূপ রতনে রাখা হচ্ছে। এইভাবে, এবং বিসর্জনে প্রথমে 3টে গান ছিল, পরে সেটা আরো 5টা গান বেড়ে যায়। অর্থাৎ কোথাও একটা মনে হয়েছিল কবির যে তিনি যা বলতে চাইছেন সেটা নাটকেই হোক কবিতাতেই হোক, সেটা তিনি প্রকাশ করতে পারছেন না। তার মনে হচ্ছে যে গানের মাধ্যমে তিনি আরো বেশি প্রকাশ করতে পারবেন। এ প্রসঙ্গে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ সঙ্গীতই হচ্ছে প্রথম সঙ্গীত যেখানে সুরের সঙ্গে কথাও সমধিক প্রাধান্য পেল। এর আগে কথা অতটা প্রাধান্য পেত না, সঙ্গীতই বেশি প্রাধান্য পেত। কিন্তু রবীন্দ্রনাথের কথায় মননের জায়গাটা বিশেষত অনেক বেশি এই প্রথম উঠে এলো বাংলা সঙ্গীতে। এর আগে মননের জায়গা, কথায় মননকে প্রকাশ করার জায়গা সঙ্গীতে ছিল না, সেটাতে সুরের এই আধিক্য বা প্রাধান্য ছিল বেশি। কিন্তু রবীন্দ্রনাথের মনে হচ্ছিল সেই কারণে সেইটা। এখন আমরা যখন আমাদের লেখালেখির মধ্যে এলাম, যে রবীন্দ্রনাথ
সুরটা বুঝতেন, গানটা বুঝতেন, কিন্তু আমরা যারা এই সময় কবিতা লিখি এবং যারা বুঝি না অতটা সেইভাবে সুর বা সুরের আমাদের বোধটা অতটা রবীন্দ্রনাথের মতো তীক্ষ্ণ নয়, তারা যখন গান লিখতে পারি না, আমরা তো কবিতায় লিখি, তখন কবিতাটাকে গানে পর্যবসিত করতে গেলে অনেক কিছু পরিবর্তন করতে হয়। তা আমরা মৈত্রীর সঙ্গে আমি এরকম আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে মৈত্রী বলে, হ্যাঁ আপনার গান তো কবিতা হিসেবে, কবিতা তো গান হিসেবে আমি গাইতেই পারি, কিন্তু তাতে কিছু পরিবর্তন আছে। পরিবর্তনটা কি সেটা মৈত্রেয়ী বলবে। আমি একটা কবিতা শোনাই, সেই কবিতাটা মৈত্রেয়ী পরে গান গেয়েছে, এবং গাইতে গিয়ে ও কোথায় কি পরিবর্তন করেছে সেটা ওই বলতে পারবে বা বোঝাবে আর কি, বলবে। পরিবর্তনগুলো কিন্তু আমার সঙ্গে আলোচনা করেই করেছে যখন করা। কবিতাটার নাম হচ্ছে উন্মোচন। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। বক যেমন কখনো ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। বলেছি তাই যেটুকু অর্ধেকই, বাদ বাকিটা ছায়ার মতো ঝাপসা। লুকোনো এর ভিতরে সংকেতই জানিয়ে দেবে কোনটা সঠিক রাস্তা। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। মৈত্রেয়ী বলবে যে গানটা করতে গিয়ে মৈত্রেয়ী কিভাবে করলো এবং কি। আমি শুনতে পারলাম না, প্রবালদার কথাটা একটু শুনতে পেলাম না লাস্ট। বললাম মৈত্রেয়ী বলবে যে গানটা করতে গিয়ে কোথায় কেন প্রয়োজন অনুভূত হলো, এবং গানটা তো শোনাবেই আর কি। হ্যাঁ, প্রথমে বলি যে প্রবালদার একটা অনুপ্রেরণা রয়েছে এখানে আমার গান হিসেবে ওনার কবিতাকে ভাবা, এবং উনি আমাকে আমারও খুব মনে হয়েছিল ওনার কবিতা পড়ে বারবার, ওনার কবিতার যে মনন, ওনার কবিতার যে ভাবনা, সেটাকে যদি গান হিসেবে আমি সুর করতে পারি তাহলে একটা অন্যরকম আবার মাত্রা পেতে পারে কবিতা। সেই জায়গা থেকেই এটার চিন্তা ভাবনার বীজটা আর কি বপন করা। তারপরে সুর করতে গিয়ে যেটা মনে হয়েছে যে কবিতার কাব্য ভাষার সঙ্গে গানের যে ভাষা, সেখানে একটা তফাৎ রয়েছে। তার এই উন্মোচন কবিতাটা আমার যেরকম সুর করতে গিয়ে মনে হয়েছে যে তৃতীয় লাইন এখানে কবিতার, বক যেমন কখনো ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। এই যে লাইনটা, এখানে আমার মনে হলো যে বক কথাটা একটু গানে যখন গাইবো, গান হিসেবে এটি একটু অপ্রাসঙ্গিক না, গানে ঠিক এই কথাটা আমার ভালো লাগছিল না। গান হিসেবে যখন এটি করছি, তখন আমি প্রবালদাকে বললাম সমস্যার কথাটা। তা উনি আমাকে পরিবর্তিত করে একটু রূপান্তর করলেন কথা, অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না, এটা করলেন। তা আমি একটুখানি শোনানোর চেষ্টা করি সুরে, গান হিসেবে। এটা খুব প্রবালদা বললেন, আমি একটু গান হিসেবে গাই। আমার কথা শোনা যাচ্ছে তো একদম পরিষ্কার? হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা। এবারে। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। বলেছি তাই যেটুকু অর্ধেকে, বাদ বাকিটা ছায়ার মতো ঝাপসা। বলেছি তাই যেটুকু অর্ধেকে, বাদ বাকিটা ছায়ার মতো ঝাপসা। লুকোনো এর ভেতর সংকেতই
জানিয়ে দেবে কোনটা সঠিক রাস্তা। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মেও অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রক্তে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশিক, ভালো তোমায় বেসেছি আংশিক। চমৎকার। আমার তো মনে হলো কবিতাটা যে অর্থ বহন করে মৈত্রীর গানে, সেই অর্থের ব্যাপ্তি যেন আরো ছড়িয়ে পড়লো, আরো ছড়িয়ে গেল। প্রবালদার এই অপূর্ব কবিতা মানে তো সুর হিসেবে এই গাওয়াটাও একটা বড় প্রাপ্তি। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কিন্তু এত সুন্দরভাবে মানে, হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হচ্ছে, তোমার কাছে তুমি যখন একটা কবিতা সৃষ্টি করো, সেই সৃষ্টির সময় তোমার কাছে কি আগে ভাবটা সমেত কবিতাটা আসে, না পুরো শব্দ এবং ভাব মিলেমিশে তোমার কাছে আসে? এইটা একটা। আর মৈত্রীর কাছে প্রশ্নটা হচ্ছে, এই কবিতাটাতে যখন তুমি সুর দিচ্ছ, সেই সুরটা কি তুমি কথাগুলোকে বুঝে সেইখানে সুর দিচ্ছ, না এখানে কোনো রাগের ওপরে বেস করে যাচ্ছ? আমি বলি আগে, আমি পুরো কথার ওপরে বেস সুন্দর করে, প্রশ্ন। হ্যাঁ, তুমি বলো আগে। আমি পুরো কবিতাটা আমার মর্মে ঢুকেছে, তারপরেই আমি সুরটা ভাবতে পেরেছি। কোনো রাগ বা কোনো কিছু আমাকে প্রভাবিত করেনি, কবিতার কথাগুলোই আমাকে প্রভাবিত করেছে। সেটাকে আমি হয়তো শুয়ে শুয়ে বা হারমোনিয়াম বাজিয়ে কখনো সুর আনবার চেষ্টা করেছি, সুরে গাঁথবার চেষ্টা করেছি কথাগুলোকে, কিন্তু কবিতাটা আমার মরমে ঢোকার পরেই আমি সেটাকে সুর হিসেবে রূপায়ণ করেছি, কবিতাকে গান হিসেবে। কোনো রাগের ওপর বেস করে না, পুরো কবিতার উপরে বেস করে। হ্যাঁ, আসলে আমার মনে হয়েছে কবিতায় আমি যতটা বলতে পেরেছি, বা এই কবিতাটার আবেদন যতটা পৌঁছবে পাঠকের কাছে, সবসময় একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে এই কবিতাকে মানে এই সময়ের কবিতাকে সুর দেওয়া, এই প্রয়াসটা আমার আজকের নয়। এই প্রয়াসটা আমার 81-82 সাল থেকে। আমি সেই সময় একটা আধুনিক সাংস্কৃতিক পরিষদ বলে একটা সংগঠন তৈরি করে আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সুর দেওয়া, আমার নিজের কবিতারও সুর দেওয়া, সেই সময় আমার সবসময় মনে হয়েছে যে কবিতা যেভাবে পাঠকের কাছে পৌঁছতে পারে, গান তো শ্রাব্য, কবিতা হচ্ছে সাহিত্য যেটা পাঠ্য, গান হচ্ছে সাহিত্যেরও অতিরিক্ত যেটা শ্রাব্য, যেটা শুনে মরমে প্রবেশ করে। সুতরাং গান দিয়ে আমি অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবো। পাঠকের চাইতে শ্রোতার সংখ্যা সবসময় বেশি হয়, এবং গান একটা লেখাকে যখন সুরারোপিত হয় তখন সেটার আবেদন অনেক বেশি হয়,
শ্রোতার কাছে বা যে শুনছে বা তার কাছে অনেক বেশি হয়, এটা আমার সবসময় ধারণা ছিল। এবং এখন মানে এই এই কবিতাটা আমার মনে হয় যত জনের কাছে বিস্তৃতি পাবে। খুব সম্প্রতি মানে গত বছর ডিসেম্বরে আমার জন্মবীজ নামে যে কথাটা, যে লেখার কথা, যে বইয়ের কথা সঞ্জয় উপস্থাপনা করলো, জন্মবীজ মানে নামে আমার একটা দীর্ঘ কাব্য প্রয়াস রয়েছে, আমার অনেক অল্প বয়সের প্রয়াস। তো আমরা বহুদিন পরে এই গত বছর ডিসেম্বরে আমরা সেটা মঞ্চায়িত করেছিলাম। কোরিওগ্রাফি, গান, পাঠ এর মাধ্যমে একটা সামঞ্জস্য এনে আমরা এটাকে উপস্থাপনা করেছিলাম। গানের মধ্যে শুধু রবীন্দ্রনাথের গানই ছিল তা নয়, দ্বিজেন্দ্রলাল রায়ের গানও ছিল, নানা রকম টপ্পার ব্যবহারও ছিল। এইভাবে করেছিলাম। তো এটা যখন আমরা রিহার্সাল দিচ্ছিলাম, আমরা যখন তৈরি করছিলাম পুরো স্ক্রিপ্টটা, একদিন কথা বলতে বলতে, অবশ্যই গানের পোর্শনটা মৈত্রেয়ী করেছিল, কোরিওগ্রাফিটা অন্য কেউ করেছিল, আমার সঙ্গে আমি পাঠ করেছিলাম, আমার সঙ্গে আরেকজনও পাঠ করেছিলেন, জুঁই দে বলে একজন পাঠ করেছিলেন, কোরিওগ্রাফি করেছিল শ্রাবস্তী ঘোষ বলে। তো আমরা যখন করছিলাম, করতে করতে একটা সময় মানে মৈত্রীর সঙ্গে কথা বলতে বলতে একটা জায়গা, কবিতাটারই একটা জায়গা মনে হলো, সেটা পাঠের বদলে যদি আমরা গানে উপস্থাপনা করি তাহলে পুরো বিষয়টা অনেক বেশি রিপ্রেজেন্ট করা যাবে। এই জন্মবীজ কবিতাটা 3 পর্বে বিভক্ত, আদি পর্ব, মধ্য পর্ব এবং অন্তঃপর্ব। তো অন্তঃপর্বের একটা অংশ মনে হয়েছিল যে এটা পাঠের বদলে গানে অনেক বেশি উপস্থাপনা, অনেক বেশি আবেদনময় হবে, অনেক বেশি হৃদয়গ্রাহী হবে, অনেক বেশি মর্মস্পর্শী হবে। তো আমি লেখাটা পড়ছি, এরপরে মৈত্রেয়ী কিভাবে সুর দিয়েছিল সেটা মৈত্রেয়ী গিয়ে শোনাবে। আমার মনে হয় কিভাবে গান থেকে কবিতায় পৌঁছানো যায় সেটার একটা প্রকৃষ্ট উদাহরণই এটার মধ্যে পাওয়া যাবে। এই পোর্শনটার নাম হচ্ছে মুনিবন্দনা। এটা অন্তঃপর্বের সূচনা। লেখাটা আছে, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, তোমার বন্দনা করি শত মনন্তর, প্রার্থিত আশ্রয়ে ভ্রান্ত শাপবদ্ধ পাপ ক্লান্ত, চিতায় পুরছে সব মোর সহদর, বন্দনা করিব প্রাণে মিটিংয়ে মিছিলে গানে, মনুষ্য জন যত হলো জরদগব, এভাবে বাঁচার মানে একা একা নিরজনে আমায় ফিরিয়ে দাও জরা কাল সব, আন্দোলন করে বাঁচি কার জন্য বসে আছি, কার পাপে পুরি অবিরত, কাকে ছেড়ে কাকে পাবো, পিতা তুমি অপন্নব, কিসে প্রায়শ্চিত্ত মনোমত, আপনি আচরি ধর্মে বিজ্ঞাপনে পূর্ণ কর্মে, পাপ পুণ্য হলো যথাবিধি, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, রাজ্য পাটে বসে হারানিধি, প্রার্থী সে জনেরও গাথা, শোনো শোনো সে বারতা, কার ভোটে জয় অবশেষে, কার খেয়ে বেশ আছি, আপনি আগে তো বাঁচি, কার পাপে এত বিদ্বেষ। এইটা মৈত্রেয়ী সুর দিল। সুর দিয়ে গানটা কিরকম দাঁড়ালো মৈত্রেয়ী শোনাবে? শোনাচ্ছি। এই সুরটা করতে গিয়ে এই মুনিবন্দনা যে পোর্শনটা ছিল জন্মবীজের, এইখানে প্রবালদার আমি দুজনে মিলে একটু কথা বলতে বলতে হঠাৎ ভাবলাম যে গানটা একদম ট্র্যাডিশনাল সুরে থাকবে, ট্র্যাডিশনালি সুরটা হবে, কীর্তনাঙ্গিকের সুর, একই রকম সুর কিন্তু খুব ভীষণ অন্যরকম। প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, তোমার বন্দনা করি শত মনন্তর, প্রার্থিত আশ্রয়ে ভ্রান্ত শাপবদ্ধ পাপ ক্লান্ত, চিতায় পুরছে সব মোর সহোদর, বন্দনা করি চিতায় পুরছে সব মোর সহোদর।
বন্দনা করিব প্রাণে মিটিংয়ে মিছিলে গানে, বন্দনা করিব প্রাণে মিটিংয়ে মিছিলে গানে, মনুষ্য জন যত হলো জড়ত গাব। এভাবে বাঁচার মানে একা একা নিরজনে, আমায় ফিরিয়ে দাও জরা কালো সব। আন্দোলন করে বাঁচি কার জন্য বসে আছি, আন্দোলন করে বাঁচি কার জন্য বসে আছি, কার পাপে পুরি অবিরত। কাকে ছেড়ে কাকে পাবো পিতা তুমি আপন নভ, কিসে প্রায়শ্চিত্ত মনোমত। আপনি আচরি ধর্মে বিজ্ঞাপনে পুণ্য কর্মে, পাপ পুণ্য হলো যথাবিধি। প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ। রাজ্য পাটে বসে হারা নিধি, প্রার্থী সে জানের গাথা, শোনো শোনো সে বারতা, কার ভোটে যায় অবশেষে, কার খেয়ে বেশ আছি আপনি আগে তো বাঁচি, কার খেয়ে বেশ আছি আপনি আগে তো বাঁচি, কার পাপে এত বিদ্বেষ। প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ, প্রণাম প্রণাম লহ মহামুনি নেত্র চাহ। তোমারও বন্দনা করি শত মনন্তর। সাধু। খুবই খুবই ভালো লাগলো। মানে তো আমরা মনে সূত্রধরের হয় এটা মধ্যে বোঝানো গেল যে বলছি এটা বোঝানো গেল হয়তো যে কবিতাকে কোথায় সুরারোপিত করলে কবিতাকেও ছাড়িয়ে যায় গান। একদম একদমই তাই। আমরা যার জন্য দেখি যে নাটকের ক্ষেত্রে যখন একটা সূত্রধর আসে, সে কিন্তু একটা কোনো রকম সুর ধরেই এগোয়, নয় সেটা পাঁচালির সুর, নয় কীর্তনে, ও যেমন একটা কীর্তনের সুন্দর সুর করলো, এই রকম মানে সূত্রধর কিন্তু এইভাবে বলতে বলতেই যায় আর কি, একটা সুরে, যাতে মানুষকে ওই মনোটনাস ব্যাপারটাও কিছুটা কেটে যায় তাতে, এবং তার ভাবটাও বোঝানো যায়। একদম। আমরা আরেকটা এরকম একটা উদাহরণ আমরা আরেকবার দেখবো, কিন্তু তার আগে যে রিকোয়েস্টটা এসেছিল নীলপরীদের জন্য কবিতাটা পড়া, সেটা আমি পড়বো। আর একজন যে রিকোয়েস্টটা এসেছিল রবীন্দ্রনাথের কবিতা পড়ার জন্য, আমার হাতের কাছে এক্ষুনি রবীন্দ্রনাথের কবিতা নেই, ফলে আমি সেটা থেকে আমাকে রবীন্দ্রনাথের কবিতা আমি পড়বো নেই বলতে আমি পড়বো। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, যে কবিতা আগে কবিতা হিসেবে লেখা হয়েছে এবং পরে গান হয়েছে, সেরকম একটা দুটো কবিতা আমি পড়বো, যেটা মৈত্রেয়ী পরে গান গাইবে, তাই তো মৈত্রেয়ী? তো আমি এটা রবীন্দ্রনাথের কবিতা শুনতে, রবীন্দ্রনাথের কবিতাটা শুনতে চেয়েছেন শ্রীপর্ণা সেন রায়। তো আমি আগে নীলপরীদের জন্য কবিতাটা পড়ি, ওটা রয়েছে সঙ্গে। নীলপরীদের জন্য। আমি নীলপরীদের জন্য কখনো করিনি কো কার পণ্য, কেন শুধু শুধু তবে দোষ দাও। আমার পরাহত যত ইচ্ছে যখন অনায়াসে চিনে নিচ্ছে, নীলপরীদের সৌকর্ষ কোনো প্রস্তাবে ত্রুটি রাখিনি। যখন কৌশলগত ভ্রান্তি করেছে কেবলই আমাকে প্রান্তিক, পরিসঙ্গ তবুও ছাড়িনি। সকলে ভেবেছে এটাই স্পর্ধা, আমার যতটুকু মনোবাঞ্ছা অকপটে সবই বলেছি, ভুল করেই হয়তো দৈবাত। নীলপরীদের জন্য কোনই রাখিনি তো কার পণ্য, গোপন
করিনি কি মনোবৃত্তি। এরপরে আর একটা কবিতা যেটা মৈত্রেয়ী গান দিয়েছে, গান করেছে, এবং যে কবিতাটা, এই কবিতাটা যে বলার কথা, যেটা বলতে চেয়েছি কবিতায়, যে দর্শনটা আমার মানে মৈত্রেয়ী সুর দেবার পরে, সুরারোপিত হবার পরে আমার কিন্তু মনে হয়েছে এই দর্শনের ব্যাপ্তিটা আরো অনেক বেশি ছড়িয়ে গেল, বিকিরণ ঘটলো আরো বেশি। কবিতাটা পড়ছি, এরপরে মৈত্রেয়ী গাইবে। যারা শুনছে আমার মনে হয় তারা বুঝতে পারবেন গান কোথায় কবিতাকে অতিক্রম করে যায়। কবিতাটার নাম স্বগতোক্তি নয়। বলতে বলতে বলেই ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি দায়, নিচু হতে হতে আর কত হব নিচু, মানতে মানতে মানিয়েছি সংকট, সরিয়ে রেখেছি স্পৃহা আর যত ক্ষোভ, হারতে হারতে হেরেই গিয়েছি, তবু গড়েছি যখন দরকার প্রতিরোধ, হারিয়ে ফেলেছি সংগ্রহে থাকা ঋতু, হারিয়েছি যত জমানো সুসংবাদ, হারাতে হারাতে হারিয়ে ফেলেছি দেশ, শুধু জিইয়ে রেখেছি ভিতরে অবিশ্বাস, লিখতে লিখতে লিখেছি ভিন্ন মত, লিখেছি ধর্ম, ধর্মের পরিহাস, লিখতে লিখতে বেড়েছে আশঙ্কা, চেনা মুখগুলো অচেনা অকস্মাৎ, শুধু লিখিনি গোপন অতিযাপনের রীতি, লিখিনি কোথায় কতটুকু ব্যর্থতা, হারিয়ে ফেলিনি স্বপ্নের অভিরুচি, লিখিনি বাঁচতে আমার অপারগতা। আমার এই কবিতাটা সুর করতে গিয়ে সুরটা করেছি, গানটা গাইলে বুঝতে পারবেন। তবে এখন যেটা মানে মনে হচ্ছে যে এই কবিতাটা যে সুরটা করেছি এর সঙ্গে খুব মানে একটা যন্ত্রানুষঙ্গের প্রয়োজন, খালি গলা এটা করা গানটা জানি না কতটা পৌঁছবে দর্শকদের কাছে। বলতে বলতে বলে ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি দায়, নিচু হতে হতে আর কত হব নিচু, বলতে বলতে বলেই ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি দায়, নিচু হতে হতে আর কত হব নিচু, বলতে বলতে বলেই ফেলেছি সব, মানতে মানতে মানিয়েছি সংকট, সরিয়ে রেখেছি স্পৃহার যত ক্ষোভ, মানতে মানতে মানিয়েছি সংকট, সরিয়ে রেখেছি স্পৃহার যত ক্ষোভ, হারতে হারতে হেরেই গিয়েছি তবু গড়েছি যখন দরকার প্রতিরোধ, বলতে বলতে বলেই ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি দায়, নিচু হতে হতে আর কত হব নিচু, বলতে বলতে বলেই ফেলেছি সব, হারিয়ে ফেলেছি সংগ্রহে থাকা ঋতু, হারিয়েছি যত জমানো সুসংবাদ, হারিয়ে ফেলেছি সংগ্রহে থাকা ঋতু, হারিয়েছি যত জমানো সুসংবাদ, হারাতে হারাতে হারিয়ে ফেলেছি দেশ, শুধু জিয়ে রাখা ভিতরে অবিশ্বাস, লিখতে লিখতে লিখেছি ভিন্ন মত, লিখেছি ধর্ম ধর্মের পরিহাস, লিখতে লিখতে লিখেছি ভিন্ন মত,
লিখেছি ধর্ম ধর্মের পরিহাস, লিখতে লিখতে বেড়েছে আশঙ্কা, চেনা মুখগুলো অচেনায় অকস্মাৎ, বলতে বলতে বলেই ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি দায়, নিচু হতে হতে আর কত হব নিচু, বলতে বলতে বলেই ফেলেছি সব, বলতে বলতে বলেই ফেলেছি সব, বলতে বলতে বলেই ফেলেছি সব। দারুণ। আমরা যদি রবীন্দ্রনাথের কবিতায় আসি, আমি আরো অনেক এবং সেই কবিতা আমি আরো কিছু কবিতা, প্রবালদার আরো কিছু কবিতা সুর করেছি, পরে কখনো শোনানোর স্বাদ থাকলো মনে, সুর করছি এবং করেছি। আমার মনে এটা একটা তো রিসার্চের বিষয় হতে পারে, তুমি যে গবেষণা করছো আমি জানি না সেটার বিষয়টা কি, তবে এটা একটা বিষয়, একটা তোমার রিসার্চের বিষয় হতে পারে যে কবিতা কি করে গান হতে পারে, হ্যাঁ গানের কি করে তাকে রূপ দেওয়া যায়। আমার মনে হয় সঞ্জয় কিছু বলতে চাইছে, কিন্তু সঞ্জয় এটা মিউট করা, আনমিউট করা যাচ্ছে না, নিজের থেকে করতে হবে ওকে। এই তো হয়েছে, আনমিউট হয়েছে তো। হ্যাঁ, এবার কি বলতে চাইছিল? না, আমি প্রথম হচ্ছে যেটা আমার নিজের মনে হচ্ছে কমগুলো শুনে, রবীন্দ্রনাথের গান বা প্রবালের প্রথম দিকের কবিতাগুলো বললো, মৈত্রেয়ী গাইলেও, তারপরে প্রবালের কবিতার যে সুর মৈত্রেয়ী দিয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু মানে প্রজন্মের বিভেদ থেকে যাচ্ছে একেবারে। মানে রবি ঠাকুরের গানের যে জনার আর প্রবালের পরবর্তীকালের কবিতার যে সুরারোপ এবং তার সাংগীতিক পরিবেশন, আমি দুটো জনার কে ডিস্টিংগুইশ করতে পারছি আর কি, এইটাই বলতে চাইছিলাম আর কি। তুই কি বললি, দুটো জনারকে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না, না যাচ্ছে? যাচ্ছে গানের পরিবেশনের যে জনার, সেটা আগের যে গানগুলো রবীন্দ্রনাথের গানের সাথে, তোর কবিতাকে নিজের সুরে নিজের ভাবে প্রকাশ করলো, এটা একটা অন্য জনার, সেটা কিন্তু পরিষ্কার চলে আসছে, এইটাই বললাম। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ট্রু। এখানে মূলত দুটো বিষয় খুব উল্লেখযোগ্য, তুই ঠিকই বলেছিস একদম। একটা হচ্ছে একটা সময়ের ব্যবধান রয়েছে দীর্ঘ, এবং এই সময়ের ব্যবধানের মধ্যে আমরা একটা জনারের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জন্ম থেকে বড় হয়ে ওঠা, আমরা অভ্যস্ত একটা জনারের সঙ্গে, আর একটা জনারকে আমরা প্রথম শুনছি। এইটা একটা মানে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে লেখা, তিনি নিজেও অনেক ক্ষেত্রে সুর দিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে দিয়েছেন, অন্য অনেকেও দিয়েছে, পঙ্কজ মল্লিকও অনেক সুর দিয়েছেন, বা আরো অনেকে, দীনু ঠাকুর অনেক সুর দিয়েছেন, দীনেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি নিজেও অনেক সুর দিয়েছেন। আর এই ক্ষেত্রে পুরোটাই হচ্ছে যিনি গাইছেন তার দেওয়া সুর। সুতরাং দুটো জনারের এই দুটো পরিপ্রেক্ষিতে যে একটা ব্যবধান, সেটা তো থাকবেই, এবং তুই ঠিকই বলেছিস। এবারে আমরা কোন দিকে যাব? আমরা রবীন্দ্রনাথের কিছু গান, যেটা আগে কবিতা হিসেবে লেখা হয়েছিল, পরে গান হয়েছে। মানে আমি একটা লেখা পড়ছি যেটা গান হিসাবে খুবই বিখ্যাত এবং প্রচলিত, এবং খুবই বিখ্যাত। সুচিত্রা মিত্র এই গানটি বোধহয় মানে প্রথম রেকর্ড করেছিলেন এবং খুবই জনপ্রিয় হয়েছিল।
তো আমরা সেই গানটা গানের আগে কবিতা হিসেবে লেখা হয়েছিল, আমি কবিতাটা পড়বো এবং মৈত্রীর কণ্ঠে আমরা শুনবো সেই গানটি। খাঁচার পাখি ছিল, না এটা তো খাঁচার পাখি ছিল, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত, খাঁচার পাখি গায় শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি, খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাই তার, খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেথা কোথাও উড়িবারে পাই, খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়, খাঁচার ফাঁকে ফাঁকে পরনে মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়, দুজনে একা একা ঝাপুটি মরে পাখা, কাতুরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিব দ্বার, খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবা। তো মৈত্রী পুরোটা না হয় অন্তত কিছুটা যদি গাও, গিয়ে শোনাও, তাহলে ভালো হয়। আমি স্থায়ী পোর্শনটা গাইছি, একটু বড় গান এটা, স্থায়ী অংশটা গাইছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। এইটুকুই। আমি পড়ছি ছোট কবিতা রবীন্দ্রনাথের, সেইটা যদি তুমি গাও। কবিতাটা হচ্ছে আমার এই পথ চাওয়াতেই আনন্দ। এক মিনিট, সঞ্জয় কিছু একটু বলতে চায়। আমি কি এক মিনিট একটা কথা বলতে পারি? হ্যাঁ প্রবাল, হ্যাঁ নিশ্চয়ই। আমার এই পথ চাওয়াতে আনন্দ আর শুরু হওয়ার আগে আমার হঠাৎ যেরকম মনে পড়লে, যেহেতু প্রবাল বিভিন্ন শিল্প মাধ্যমে যোগসূত্র সৃষ্টি করে, আমার দুটো কথা হঠাৎ করে মনে পড়লো। একটা হলো গিয়ে, এই যখন কবিতাটি প্রবাল পড়ছে এবং মৈত্রী তার সুরারোপ করছে, দুটো কথা মনে পড়লো।
একটা হচ্ছে কি ওই কুপমণ্ডুক বলে যে আমাদের যে ফ্রেজটা আছে, তাতে গল্পটা এরকম যে সাগর থেকে একটা ব্যাঙ এসছিল একটা কুয়োর মধ্যে, সে গল্পটা সবাই জানেন। যে প্রশ্নটা কুয়োর ব্যাঙ করেছিল যে তোমার সাগর কত বড়, সে কি আমার কুয়োর থেকেও বড়? আমার কুয়োর থেকে তো বড় পৃথিবীতে কিছু নেই। দিস কোয়েশ্চেন ইজ ভেরি ভাইটাল, যে আমি দেখছি আমার জায়গাটা থেকে। এবং আপনাদের অপরিচিত জানাই, অনেকে হয়তো জানেন, এই বিভিন্ন ধর্ম জগতের মধ্যে যে বিরোধ এবং সংকীর্ণতা, সেটাকে প্রকাশ করার জন্য স্বামী বিবেকানন্দ এই গল্পটি বলেছিলেন শিকাগো ধর্মসভায়। যে সমস্যাটি হচ্ছে আজকে যার দিকে, আজকেও সেটা হচ্ছে, যে আমরা আমার দিক থেকে জগৎটাকে দেখছি এবং অন্য জগৎটাকে বলছি এটা কি আমার থেকেও বড়? ইজ দ্যাট মোর রেলিভেন্ট? ইজ দ্যাট মোর সিগনিফিকেন্ট? না আমারটাই সবচেয়ে বড়? এইটা হচ্ছে একটা কথা মনে পড়লো আমার। আরেকটা মনে পড়লো, একটা ছবি, 11 মিনিটের একটা ছবি সত্যজিৎ রায়ের, যেটা আজকাল দেখা যায় খুব ডকুমেন্টারিতে ইউটিউবে। ছবিটা হচ্ছে কি নির্বাক ছবি, শব্দ আছে কিন্তু নির্বাক 2 বলে। সেখানে একটি বড় বাড়ির ছেলে, বাচ্চা ছেলে, তার আগের দিন জন্মদিন হয়েছে, আর তার বাইরে একটি এই ধরুন গ্রামের বা বস্তির ছেলে, এই দুজনের মধ্যে যে নির্বাক কমিউনিকেশন হচ্ছে, সেই ছবিটা আমার মনে এলো। এইটাই আমি বললাম, ব্যাস। টু ছবিটা দেখেছিস কি, ডকুমেন্টারিটা? সত্যজিৎ রায় 2? হ্যাঁ, ডকুমেন্টারি আমি দেখেছি তো, রাইট? হ্যাঁ, দেখেছি একটা তো। বাড়ির একটা বাচ্চা ছেলে সেখান থেকে কমিউনিকেট করছে, আর বাইরে আরেকটি বাচ্চা ছেলে মাঠের মধ্যে, সে তার মতো করে communicate করছে। দেখেছি। ফ্যান্টাস্টিক। অসাধারণ ছবি, অসাধারণ ছবি। সেটা মনে সাংঘাতিক। পড়লো, যাক এইটুকু মনে পড়লো, তাই আমি আমি শেয়ার করলাম। আসলে এই যে তুই যেটা বললি না, একটা দিক থেকে দেখলে একরকম, আসলে আমি খুঁজছিলাম, আমার হাতের কাছে নেই। আমার নিজেরও একটা লেখা আছে, মানে যার বিষয়টা, মানে কবিতাটা আমার কাছে নেই, যে খয়রাগড়ের দিক থেকে দেখলে আর এক রকম, মানে দুজন বন্ধু একটা দিক দেখছে, একজন রাধাবাজারের দিক থেকে দেখলে একরকম, আবার খয়রাগড়ের দিক থেকে দেখলে আর এক রকম। সেই আচ্ছা, দেখার যে স্থানাঙ্ক আর কি, মানে স্থানাঙ্কের পরিবর্তনে যে দেখার পরিবর্তন, সেটা আমাদের সামাজিক অবস্থানে এখনো। আমি রবি ঠাকুরের এই কবিতাটা পড়ি, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া সম্মুখ দিয়ে, আসে যায় খবর নিয়ে, প্রবালের বোধহয় খুশির নেটের প্রবলেম। আপন মন সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, মানে কেটে কেটে আসছে, কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে আসছে। আমার একটু একটু নেটের প্রবলেম আছে এখন। শোনা যাচ্ছে? মোবাইলটা কি না, মোবাইলটা কি সাইলেন্ট? মোবাইলটা বোধহয় সাইলেন্ট করলে ভালো আছে। আমার মনে হয় ততক্ষণ মৈত্রেয়ী এটার গানটা যদি করো। হ্যাঁ, এটা গীতাঞ্জলির গান। কবিগুরু 50 বছর বয়সে এটা রচনা করেছিলেন এই গানটি। প্রবাল এসে দীনেন্দ্রনাথ। গেছে।
প্রবাল আরেকবার যদি কবিতাটা আরম্ভ করো তাহলে ও তারপরে গানটা শুরু করতে পারবে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এই পথটাতেই আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর দিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্দ, সারাদিন আঁখি মেলে দুয়ার তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আকাশে সুগন্ধ, আমার আমি আমাকে শোনা যাচ্ছে? তোমাকে শোনা যাচ্ছে, প্রবালেরটা একটু কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, তুমি গানটা গাও। হ্যাঁ, এটা গীতাঞ্জলির গান। কবি 50 বছর বয়সে এই গানটা লিখেছিলেন। আর গানটার ওপর প্রথম কবিতা হিসেবে লিখেছিলেন, পরে সুর দিয়েছেন দীনেন্দ্রনাথ ঠাকুর, দিনু ঠাকুরের সুর। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। চমৎকার যায় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নাটকের গান, কিভাবে গানকে উনি নাটকে ব্যবহার করেছেন। তো এইটা নিয়ে একটা বিস্তৃত স্বতন্ত্র আলোচনাই হতে পারে, কিন্তু আমার মনে হয় আমাদের এবার 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমাদের এবার এখানেই বিরতি দেওয়া উচিত। তো আমি কাবেরী বা সঞ্জয়ের কাছ থেকে কিছু কথা শুনে আমার মনে হয় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা উচিত। আমার একটাই কথা বলতে আছে যে যদি আমরা আমাদের কথা না,
আর একটা কবিতা আর একটা গান করে যদি আমরা শেষ করতে পারি, তোমাদের ইয়েতেই সেটা শেষ হতে পারে। আমরা পরে আবার তোমাদের সেই নাটকের গান নিয়ে আবার আসছে, অন্য আরেকটা এপিসোডে হবে। যদি কিছু বলে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়ে একটা স্বতন্ত্র এপিসোড করা যায় নাটকের গান। হ্যাঁ, এটা একটা একদম সম্পূর্ণ নাটকের গান নিয়ে একটা আলাদা হতে পারে। হ্যাঁ, রবীন্দ্র নাটকের গান নিয়ে আর কি। হ্যাঁ, তখন আমরা প্রবালকে কলকাতায়, আমার মনে হয় কেন বলছি, প্রবালের একটু নেটের প্রবলেম আছে মনে হচ্ছে দিল্লিতে, তো সেই জন্য আমরা প্রবালকে কলকাতায় থাকাকালীন একটা এরকম একটা অনুষ্ঠান আমরা করতে চাই। রবীন্দ্রনাথের নাটকের গানের সঙ্গে তার কবিতার কিরকম মেলবন্ধন ছিল সেইটা দেখাটা আমরা একটা একদম সম্পূর্ণ একটা আলাদা প্রোগ্রাম করতে চাই। ঠিক আছে প্রবাল, একটা শেষ একটা কিছু দিয়ে আমাদের শেষ করো, যেখানে আমরা খুব ভালো হবে সেটা। শেষ কবিতা আর গান দিয়ে হলে আচ্ছা, আমি একটা কবিতা দিয়ে শেষ করি। প্রবাল একটা কথা, এবং এই কবিতাটা প্রবাল, হ্যাঁ প্রবাল 1 মিনিট, প্রবাল শুনতে পাচ্ছিস? বল। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমার ঝট করে দুটো কবিতা মনে পড়লো, আমি সেটা জাস্ট মনে করছি বলছি আর কি, তুমি যা করার তুমি সেটা করবে, এটা আমার মনে পড়ার সাথে তার যোগাযোগ নাও থাকতে পারে। দুটো কবিতা মনে পড়লো, একটা হচ্ছে প্রবালের সম্প্রতি আরেকবার পড়া আমার ঘোড়া নিয়ে একটা কবিতা আছে, সেটা আমার বড় প্রিয় কবিতা। আরেকটা কবিতা আছে সেটা হচ্ছে গিয়ে এই নিঃসঙ্গতা, যেটা ওই এই কোভিডের যে সাইলেন্স, এই সাইলেন্সটা কোথায় দুজনের মাঝখানে এসে বসে থাকে। আমার শব্দ মনে থাকে না আজকাল, কিন্তু আমাকে ভীষণভাবে এফেক্ট করেছিল ওটা। এই দুটো কবিতার কথা আমার মনে পড়লো, একটা ঘোড়ার কবিতা আর একটা এই সাইলেন্স, সেটা দুজনের মাঝখানে এসে একটা স্পেস অকুপাই করছে। এই দুটো কবিতার কথা আমার মনে পড়লো, আমি তাই বললাম প্রবাল যা বলা সেটা বলবে। প্রবালের নেটের খুবই প্রবলেম আছে, প্রবাল কেটে গেল। আমার মনে হচ্ছে আজকে এগোনো যাবে না। মৈত্রেয়ী যদি আমরা 1 মিনিট সময় দিয়ে দেখি ও আসতে পারে। হ্যাঁ এই তো এসছে। হ্যাঁ প্রবাল তাড়াতাড়ি তা বলে ফেলো যা বলার। নেট প্রবলেম। আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? তাড়াতাড়ি বলে ফেল। বলে ফেলো, তাহলে নেটটা বেরিয়ে যাচ্ছে। নেটটা গন্ডগোল করছে। আচ্ছা, আমি একটু জায়গা পরিবর্তন করে দেখি যে নেটটা গন্ডগোল করে কিনা। এই বাড়িটার একটা সমস্যা হচ্ছে, আমি মানে এক একটা জায়গায় এক এক রকম ভাবে নেট আসে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, স্থানাঙ্ক পরিবর্তনের মতো। স্থানাঙ্ক পরিবর্তন। এই বাড়িটা এক একটা জায়গায় এক এক রকম ভাবে নেট কাজ করে। তো আমি এখন একটা অন্য জায়গায় এসে দেখলাম সেইখানে নেটটা একরকম ভাবে কাজ করে। যাই হোক, এখান থেকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে, শুরু হয়ে যাক। যাই হোক, সঞ্জয় যেটা বললো, আমি দুটো কবিতা আমার হাতের কাছে নেই সঞ্জয়। আমি আসলে এই কলকাতা দিল্লি করতে গিয়ে আমার হাতের কাছে অনেক কিছুই থাকে না। তবে আমি একটা কবিতা দিয়ে আমি শেষ করছি, একটা প্রেমের কবিতা দিয়ে। কবিতাটার নাম হচ্ছে আজ সারা দিন। আজ সারা দিন আমি ভেবে ভেবে তোমাকে কাটাবো। অনেক দূরের থেকে ভেসে আসবে ট্রেনের আওয়াজ। আজ সারা দিন আমি পরিকল্পনা করে কাটাবো পাহাড়ে যাবার। আজ সারা দিন আমি তোমাকে জড়িয়ে শুয়ে পড়ে থাকবো অচেনা সমুদ্র সৈকতে। আজ সারা দিন আমি কাটাবো তোমার সঙ্গে জলপ্রপাতে। আজ সারা দিন শুধু তোমার ঠোঁটের উপর ফেলে রাখবো আমার দু ঠোঁট। ভাঙা কার্নিশে যেমন অনবধানে পড়ে থাকে দুপুরের রোদ,
আজ সারাদিন আমি ভেঙে ভেঙে তোমাকে বোঝাবো প্রতিটি সম্পর্ক থেকে বারবার কেন আমি হয়েছি নিখোঁজ। আজ সারাদিন এক বৃষ্টি ভেজা হাওয়ার মতো তোমার চিবুক ছুঁয়ে বয়ে যাব পাশের বাড়িতে, যেখানে নূপুর সেন স্নানের আগে ফুলের মতো ওঠে ফোটে। আজ সারাদিন আর কিছুই করব না, শুধু তোমাতে আমাতে মুখোমুখি চেয়ে থাকবো, একটু দূরত্ব রেখে আর ভাববো এমন সুযোগ বলো জীবনে কদিনই বা আসে। এইবারে মৈত্রীর গান দিয়ে শেষ হোক অনুষ্ঠান। আমারও সেটা মনে হয়, মৈত্রীর গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হোক। তাহলে আমার মনে হয় মৈত্রী, আমিও একটা তুমি হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারো, তোমার শোনা যাচ্ছে এখন, প্লিজ। আমি হারমোনিয়াম বাজাচ্ছি না, কারণ শোনায় অসুবিধা হচ্ছে, খালি গলাতেই গাই। আমি একটি প্রেমের গান দিয়ে শেষ করি, প্রবালদার এত সুন্দর একটি প্রেমের কবিতা, এরপরে রবীন্দ্রনাথের একটি প্রেমের গান। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো, রূপে তোমায় ভোলাবো না, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দাল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দাল নাচবে প্রাণে, চাঁদের মতো আলোক টানে, চাঁদের মতো আলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো,
রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। বাহ বাহ, অপূর্ব অপূর্ব। খুবই সুন্দর মৈত্রেয়ী। আমরা হয়তো অনেক কিছু নেটের বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেলাম, তবু সত্যি কথা আজকে প্রেম ও পূজা কবিতা গানে একাকার হয়ে আমরা সত্যি খুব সমৃদ্ধ ছিলাম। খুবই ভালো লাগলো তোমাদের, হ্যাঁ সত্যি তোমাদের পেয়ে খুব ভালো লাগলো। আমাদেরও আমার অনেক ভালো লাগলো যে এরকম একটা সন্ধ্যা কাটাতে পারলাম আপনাদের সঙ্গে, এবং প্রবালদার সঙ্গে একটা সন্ধ্যা কাটানো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সেটা তো নিশ্চয়ই। আমরা আবার পাবো, আমরা পাবো। আমরা একটু সামনের দিনের একটু অনুষ্ঠানটা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই শেষ করার আগে। আগামী রবিবার 4 অক্টোবর এই সন্ধ্যা 8টাতেই আমরা আবার মিলিত হব। সেদিনে আমাদের অনুষ্ঠান শরৎ নিয়ে, বিষয়ের নাম দেওয়া হয়েছে স্পিরিচুয়াল ব্লিস থ্রু স্ট্রিংস, তন্ত্রী তরঙ্গে পরমানন্দের খোঁজ। এই বিষয়ে আসবেন সৌগত রায়চৌধুরী, বিখ্যাত শরৎ প্লেয়ার। তিনি আলী আকবর খান সাহেবের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি এই বিষয়ে আমাদের কিছু কথাও বলবেন এবং ডেমনস্ট্রেট করবেন। আপনারা নিশ্চয়ই সবাই থাকবেন। স্পিরিচুয়াল ব্লিস থ্রু স্ট্রিংস। আর প্রবাল আমাদের বন্ধু লোক, অতএব ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আর মৈত্রেয়ী আমার ছোট বোনের মতন, সবসময় তোমরা আমাদের সঙ্গে থাকবে। আবার আমরা নিশ্চয়ই তোমাদের নিয়ে আবার আরো সুন্দর অনুষ্ঠান করব। ধন্যবাদ প্রবাল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, প্রণাম, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।